সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে লাইসিয়াম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আগামীকাল 10 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা। এই বাংলা পরীক্ষায় তোমাদের অধ্যায় হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। আজকে আমি তোমাদের এই বাংলা পরীক্ষায় আসার মতো বা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা সবাই আমার মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। তাহলে আমি সরাসরি তোমাদেরকে পাঠে নিয়ে যাচ্ছি। এখানে প্রথম যে প্রসঙ্গটা আছে সেটা হলো প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ করা। ধরো কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান, সেক্ষেত্রে তার প্রতি সম্মান রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আসা যায়, এরকম একটা প্রশ্ন তোমাদের আগামীকালকে পরীক্ষায় আসতে পারে। এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে তিনি কিভাবে তার প্রতি সম্মান রাখতে হবে, সে যেন সম্মান বজায় রেখে তাকে আবার পুনরায় যেই মূল যে বিষয়টা ছিল বা টপিক ছিল সেদিকে আনা যায়, এই বিষয়ে তোমাদের একটা ধারণা নিতে হবে। 2 নম্বর প্রশ্নটা যদি আমি দেখি, 2 নম্বর প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। আমরা আমাদের পাঠ্য বইয়ে যোগাযোগের যে বিবেচ্য বিষয়গুলো আছে সেগুলো পড়েছি। এক্ষেত্রে তোমাদেরকে প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগের যে বিবেচ্য বিষয়গুলো সেগুলো আলাদাভাবে আসতে পারে, বা বিবেচ্য বিষয়গুলো কি কি এভাবে তোমাদেরকে প্রশ্নে দিতে পারে। কাজেই তোমরা যোগাযোগের সময় বিবেচ্য যে বিষয়গুলো সেগুলো একটু মুখস্থ করে নিলে বা একটু জেনে তারপর পরীক্ষা হলে যাওয়াটাই ভালো। এরপরে আমি যদি তোমাদেরকে উপস্থিত বক্তৃতা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে 1 নম্বরে তোমাদের একটি উপস্থিত বক্তৃতা দিতে পারে। এই উপস্থিত বক্তৃতারা যে কোনো একটা বিষয় বা টপিকের উপর হতে পারে। এই উপস্থিত টপিকটা হতে পারে যে কোনো খেলার সম্পর্কে, কোনো অনুষ্ঠান সম্পর্কে, বা যে কোনো কৃষি সম্পর্কে একটা উপস্থিত বক্তৃতা দিতে পারে। তো উপস্থিত বক্তৃতা তোমাদেরকে দেওয়ার জন্য বা পারার জন্য যে বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হলো, উপস্থিত বক্তৃতার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ এই বিষয়গুলো তোমার উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো ছাড়া উপস্থিত বক্তৃতা তুমি পারদর্শী হতে পারবে না। বিষয়গুলো কি, মানে কোন বিষয়ের প্রতি তুমি গুরুত্ব রাখবে সেটা হলো, প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হবে। মানে আমি কোন বিষয়ের উপর আমি কোন বিষয়ের উপর উপস্থিত বক্তৃতা দিব, সেই বিষয়টার উপর কথা আগে গুছিয়ে নিয়ে তারপর তোমাকে শুরু করতে হবে। খ নম্বরে, উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না। ধরো তুমি একটা জিনিস মুখস্থ করে গেছো, এখন উপস্থিত বক্তৃতা তোমার স্যার তোমার টপিকটা চেঞ্জ করে দিল, তখন তুমি কিভাবে অ্যান্সার করবে? তুমি তো বাসা থেকে তৈরি করে নিয়েছো বা লিখে নিয়েছো, কারণ উপস্থিত বক্তৃতা লিখিতভাবে হয় না। লিখিত কথা বলতে গেলে উপস্থিত বক্তৃতায় তোমার অনেক সমস্যা হতে পারে। তুমি হঠাৎ মাঝপথে ভুলে যেতে পারো বা তুমি আটকে যেতে পারো, তখন একটা শুনতেও ভালো লাগবে না, আর একটা বিশৃঙ্খলা তৈরি হবে বক্তৃতার মাঝে। তখন তোমার শ্রোতারা তোমার বক্তৃতা শুনে বিরক্ত বোধ করবে। এজন্য উপস্থিত বক্তৃতায় কখনো মুখস্থ করে হয় না। গ নম্বর বিষয়টা হলো, বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ, ব্যাখ্যা ইত্যাদি প্রয়োজন হতে পারে। মানে যেই বিষয়ের উপরে তোমাকে বক্তৃতা দিবে সেই বিষয়টা বক্তৃতা দেওয়ার জন্য যে কোনো ঘটনার বর্ণনা বা ব্যাখ্যা ইত্যাদি প্রয়োজন হতে পারে, যেটা তোমার বক্তৃতাকে আরও সহজ করে দিবে। উদাহরণ মানুষে সবসময় ভালোভাবে বুঝতে পারে। 4 নম্বরে, বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কথা বলা থেকে বিরত থাকতে হবে। এই বিষয়টা অনেক গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। যেমন তুমি যেই টপিকের উপর বক্তৃতা দিচ্ছ সেই টপিক ছেড়ে তুমি যদি অন্য টপিকে চলে যাও, তাহলে তোমার উপস্থিত বক্তৃতা সম্পূর্ণ মূল্যহীন হয়ে যাবে। 5 নম্বরে, নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হবে। যে কোনো কিছুরই একটা নির্দিষ্ট টাইম থাকে, একটা সীমা থাকে। বেশি বড় হলে উপস্থিত বক্তৃতা আবার ভালো লাগে না। এজন্য তোমাকে নির্ধারিত সময়ের মধ্যেই কথা শেষ করতে হবে। 6 নম্বরে, বক্তৃতায় ভাষা প্রমিত হতে হয়। আমরা প্রমিত ভাষার বিষয়টা আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। আমরা অঞ্চল ভেদে অনেকেই আঞ্চলিক ভাষায় কথা বলি, ফলে আমরা এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলে বুঝতে সমস্যা হয়। কিন্তু
সকলে যাতে বুঝতে পারে এমন একটা ভাষা হচ্ছে প্রমিত ভাষা। অনেক সময় যেমন ধরো চট্টগ্রামের মানুষ যখন কথা বলে তখন আমরা তাদের ভাষা বুঝতে সমস্যা হয়, কিন্তু তারা যদি প্রমিত ভাষায় কথা বলতো তাহলে আমাদের বুঝতে সমস্যা হতো না। কাজেই আমরা যখন উপস্থিত বক্তৃতা দিব তখন আমাদের আঞ্চলিক ভাষা পরিবর্তন করে প্রমিত ভাষায় লিখতে হবে। এই বিষয়গুলো তোমার খেয়াল রাখতে হবে। তাহলে উপস্থিত বক্তৃতার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমি তোমাদেরকে তারপরে টপিকটা হচ্ছে প্রমিত বাংলায় কথা বলা। এটা আমরা সবাই পরিচিত প্রমিত শব্দের সাথে। ধরো তোমার নিজের বাড়িতে শব্দের অপ্রমিত অথবা আঞ্চলিক উচ্চারণ হয় এমন 10টি বাক্য পরিবারের সদস্যের সাথে আলোচনা করে শনাক্ত করো। বা আমরা পরিবারের সাথে বা অন্য কোথাও যেই অপ্রমিত বা আঞ্চলিক, আমরা তো সাধারণত বাড়িতে বা ঘনিষ্ঠ জায়গায় সবাই সবসময় প্রমিত ভাষায় কথা বলি না, আমরা অনেকে আঞ্চলিক ভাষায় কথা বলি কাছের মানুষের সাথে। এরকম যে কথা বলো, এরকম 10টি বাক্য পরিবারের সদস্যের সাথে আলোচনা করে শনাক্ত করতে বলা হতে পারে। এরকম একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে 2 নম্বরে যে টপিকটা আছে সেটা হলো, 2 নম্বর যে টপিকটা আছে আমি তোমাদেরকে বোল্ড করে দেখালাম। প্রমিত উচ্চারণে বাছাইকৃত কবিতা আবৃত্তি করো এবং গদ্যাংশ পাঠ করো। যেমন আমাদের পাঠ্যবে কবিতা আছে, কবিতা আবৃত্তি আছে এবং গদ্যাংশ আছে। গদ্যাংশ মানে গল্প, আর পদ্যাংশ মানে কবিতা আবৃত্তি। এখন তোমার ক্লাসে তোমার যে শ্রেণী শিক্ষক যেই কালকে পরীক্ষাটা নেবে, যে পাঠগুলা একক কাজ থাকতে পারে বা দলীয় কাজ থাকতে পারে, যে প্রমিত উচ্চারণে বাছাইকৃত কবিতা মানে কিছু নির্দিষ্ট কবিতা থাকতে পারে, ওই কবিতাগুলো তুমি প্রমিত উচ্চারণের মাধ্যমে আবৃত্তি করে তোমার শিক্ষককে শোনাতে দিতে পারে, এরকম কোনো প্রশ্ন আসতে পারে। অথবা একটা গল্প দিতে পারে গদ্যাংশ, যেটাকে তোমার স্যার বলতে পারে যে ভাষার প্রমিত উচ্চারণ সহকারে গল্পটি পড়ে শুনো। ঠিক আছে, এভাবে আসতে পারে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এরপরে যদি আমি তোমাদেরকে পরের টপিকটা দেখাই, পরের টপিকটা হলো ভাষায় শব্দ, বাক্য ও জ্যোতিচিহ্নের ব্যবহার। আমাদের বাংলায় এই বিষয়গুলো খুবই পরিচিত বা গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমাদের বাক্যে বেশি সবসময় ব্যবহার হয়ে থাকে। যেমন একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং এটি থেকে নির্দিষ্ট সংখ্যক কয়েক শ্রেণীর শব্দ, যেমন সমাস সাধিত শব্দ, উপসর্গ সাধিত শব্দ এবং প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করতে বলা হতে পারে তোমাদেরকে। যেমন উপসর্গ সাধিত শব্দ কোনগুলো বাছাই করতে দিতে পারে, বা অনুসর্গ বা সাধিত শব্দ, এরকম শব্দ তোমাকে বের করতে বলা হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো তোমার একটু ভালো করে খেয়াল করতে হবে। 2 নম্বর যেই টপিকটা আছে সেটা হলো বাক্যে প্রতিশব্দ। আচ্ছা, প্রতিশব্দ তো আমরা সবাই জানি, প্রতিশব্দ হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দের প্রয়োগ করতে হবে, এরকম প্রশ্ন আসতে পারে। যেমন একটা শব্দ দেয়া থাকবে প্রতিশব্দ, মনে করে ধরো আকাশ, আর তোমাকে বলা হতে পারে যে আকাশের প্রতিশব্দ কী, বা যেই প্রতিশব্দটা তৈরি হবে ওই প্রতিশব্দ দিয়ে একটা বাক্য তৈরি করো। ঠিক একইভাবে বিপরীত শব্দের সময় যখন বিপরীত শব্দ লিখবা, আমাদের পাঠ্যবে এরকম পাঠ আছে যে বিপরীত শব্দ লিখে বিপরীত শব্দ দিয়ে বাক্যে প্রয়োগ করতে হবে বা প্রয়োগ করতে বলা হতে পারে, এরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে 3 নম্বর যে টপিকটা আছে তোমরা যদি খেয়াল করো, 3 নম্বরে নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন প্রয়োগ করে 3 শ্রেণীর বাক্য গঠন করতে হবে। আমি আবার বলছি, নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন প্রয়োগ করে 3 শ্রেণীর বাক্য গঠন করতে বলা হতে পারে আমাদের পরীক্ষার প্রশ্নে। এক্ষেত্রে তোমাকে জ্যোতিচিহ্ন চিনতে হবে। সর্বপ্রথম যে কাজটা হলো জ্যোতিচিহ্ন চিনতে হবে এবং কোথায় কোন জ্যোতিচিহ্নটা বসে সেই বিষয়ে তোমাকে ক্লিয়ার থাকতে হবে। কারণ জ্যোতিচিহ্ন এক জায়গায় যেটা হবে সেটা বাদ দিয়ে অন্যটা দিলে হয় না। জ্যোতিচিহ্ন ব্যবহার কিছু নিয়ম আছে, এক্ষেত্রে তোমরা পাঠ্যবই জ্যোতিচিহ্নগুলো একটু রিসার্চ করে যেতে পারো পরীক্ষার হলে, তাহলে তোমাদের পরীক্ষাটা ভালো হবে আশা করছি। তারপরের টপিকটা চারপাশের লেখা বিশ্লেষণ। চারপাশের লেখা বিশ্লেষণে এখানে নিচের 1 নম্বর যে প্রশ্নটা আছে এখানে যে সাজেশনটা, সেটা হলো নিচের 5টি বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ কর। এখানে 5টা টপিক আছে। 5টা টপিক হচ্ছে: ক নম্বরে ফেস্টুন, খ নম্বরে পোস্টার, খ
গ নম্বরে ব্যানার, ঘ নম্বরে বিজ্ঞাপন এবং ও নম্বরে নোটিশ। এই 5টা বিষয় থেকে যে কোনো একটি বিষয় তোমাকে নির্ধারণ করতে বলা হতে পারে এবং এই 5টা টপিক তোমাকে দিয়ে দিবে তারা। এখান থেকে যে কোনো একটা নির্বাচন করতে বলা হতে পারে। নির্ধারিত বিষয়টির উপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বা প্রশ্নের উত্তর তৈরি করো। তাহলে নিচের প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাতে চাই। এখানে 2 নম্বরে যেটা আছে সেটা হলো, এই ধরনের লেখা সাধারণত কী উদ্দেশ্যে প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো? মানে এই যে ফেস্টুন, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন, নোটিশ, এই ধরনের লেখা মূলত কী উদ্দেশ্যে প্রস্তুত করা হয় তুমি মনে করো? এই বিষয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলা হতে পারে বা 5টি বাক্য লিখতে বলা হতে পারে। কী উদ্দেশ্যে এগুলো ব্যবহার করা হয়? তাহলে তোমাদের পাঠ্য বইয়ে যে এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো ফেস্টুন কী, পোস্টার কী, পোস্টার কোথায় ব্যবহার করা হয়, ফেস্টুন কোথায় ব্যবহার করা হয়, ব্যানার কোথায় ব্যবহার করা হয়, ব্যানার কী, বিজ্ঞাপন কী, বিজ্ঞাপন কোথায় ব্যবহার করা হয়, এই বিষয়গুলো তোমরা একটু জেনে বা পড়ে পরীক্ষা হলে গেলে তোমাদের অনেক উপকারে আসবে। 3 নম্বর প্রশ্নটা হলো, এই ধরনের লেখা তুমি কোথায় কোথায় দেখেছো উল্লেখ করো। মানে এই ধরনের লেখা, এই যে 5টা বিষয়, এই লেখাগুলো আমরা কোথায় দেখি, কিভাবে দেখেছি, এই বিষয়ে তোমাকে উল্লেখ করা থাকতে পারে। কোথায় দেখেছি, কেন লেখা হয়েছে, এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই আশা করছি এই টপিকগুলো একটু যদি ভালো করে খেয়াল করে পরীক্ষা হলে যাও, তোমাদের পরীক্ষা আশা করছি ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। এবং আমি তোমাদের আরেকটা কথা বলে দিতে চাই, এটা কোনো প্রশ্ন না, এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা সাজেশন। তোমরা যদি সাজেশনগুলো যদি এই ধারাটা যদি বজায় রেখে তোমার পাঠের যেই অর্ধবার্ষিক পরীক্ষায় স্নাতক পরীক্ষার যেই সিলেবাস আছে, এই ধারাগুলো যদি বজায় রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু রিভাইজ করো, তাহলে তোমাদের পরীক্ষাটা অবশ্যই ভালো হবে আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী বিষয়ে আমি আবার অন্য পরীক্ষা দিয়ে তোমাদের মাঝে আবার উপস্থিত হব।